মিউচুয়াল ফান্ড সেই হ্যায় এই কথাটা তো আমরা অনেকেই শুনেছি। অর্থাৎ মিউচুয়াল ফান্ড যে ভালো সেটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে জিজ্ঞাসা হচ্ছে যে সব মিউচুয়াল ফান্ডই কি ভালো? মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিছু ভাগ আছে যে মিউচুয়াল ফান্ডগুলো থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। তাই আজকে আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যে কোন ধরনের মিউচুয়াল ফান্ডগুলো আমি পছন্দ করি না বা আমার ভালো লাগে না, এবং আপনাদের সঙ্গে বলব যে কেন আমার এই বিষয়গুলো বা এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো ভালো লাগে না, সেই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমার নাম অনির্বাণ। আপনারা দেখছেন মানি ট্রিজ বাংলা। আজকের আমার যে মেন বিষয়টা হচ্ছে এই মিউচুয়াল ফান্ড, মানে এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো থেকে আমরা দূরে থাকবো। অর্থাৎ কোন ধরনের মিউচুয়াল ফান্ডগুলো, কয়েকটা মিউচুয়াল ফান্ড আমি আপনাদেরকে দেখাবো বা একটা মানে বেসিক আইডিয়া দেবো যে এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা অ্যাভয়েড করলে আপনাদেরই ভালো। তার মধ্যে প্রথম যে ফান্ডটা আমার একদমই ভালো লাগে না সেটা হচ্ছে ব্যালেন্স অর হাইব্রিড ফান্ড। কেন বলছি এটা আমার একদম ভালো লাগে না? কারণ মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন কোনো টাকা মানে ইনকাম করা, তাদের মেন ইনকাম কি? আমরা যে তাকে ফিস দিই সেটা থেকে। তো সেই ফিসটা সবথেকে বেশি কোন ধরনের ফান্ডে হয় বলুন তো? সেইটা ফিসটা হয় সবথেকে বেশি ইকুইটি ফান্ডে। অর্থাৎ কোনো মানে মিউচুয়াল ফান্ড যখন ইকুইটি ফান্ড থেকে, অর্থাৎ ইকুইটি অ্যাক্টিভ যে সকল ফান্ড হয় সেই সব ফান্ডে যখন টাকা লাগায়, তখন তারা তাদের নরমালি দেখবেন সেই সব ফান্ডের একটু ফিসটা একটু বেশি হয়। এর ক্ষেত্রে কি হয়, ব্যালেন্স আর হাইব্রিড ফান্ডে আপনাকে কি বলবে যে আমরা আপনার টাকা প্রচুর পরিমাণে পুরো একদম সুন্দর করে ব্যালেন্স করে আপনাকে দেবো। মানে কিছু টাকা আপনারা ডেটে লাগাবো, কিছু টাকা আমরা ইকুইটিতে লাগাবো এবং কিছু টাকা আমরা আমাদের হাতে রেখে দেবো। এই হিসাবে আপনার টাকাটাকে পুরো আমরা ব্যালেন্স করে খাটাবো। আমার কাছে কথা হচ্ছে যে ব্যালেন্স করে খাটাবেন তো ঠিক আছে, কিন্তু আপনি যে আমার কাছ থেকে ফিজটা নিচ্ছেন সেটা কিসের ফিজ নিচ্ছেন? সেটা আপনি ফিজ নিচ্ছেন পুরোপুরি ইকুইটি ফান্ডের টাকার ফিজ। কিন্তু আপনি আমার টাকাটাকে কি করছেন? আপনি আমার টাকাটাকে কিছু টাকা আমার হাইব্রিডে লাগাচ্ছেন, কিছু টাকা আপনি ডেট ফান্ডে লাগাচ্ছেন, কিছু টাকা আপনি আপনার ফান্ডের কাছে রেখে দিচ্ছেন। তাহলে আপনার যখন আমার পুরো টাকাটা যখন আমার পুরোটাই ইকুইটি ফান্ডে লাগছে না, তাহলে আমার কাছ থেকে কেন আপনি পুরো 1% ফিজ নিয়ে নিচ্ছেন ইকুইটি ফান্ডের টাকা লাগানোর জন্যে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমার মনে হয় এখানে আমরা বেশি মানে শুধু এক্সট্রা টাকা দিচ্ছি মানে ফান্ডগুলোকে, যেখানে এরকম ব্যালেন্স ফান্ড হিসাবে আপনাদের কাছে বিজ্ঞাপিত করা হয় বা বিজ্ঞাপন দেওয়া হয় যে ব্যালেন্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আপনার টাকাটা ব্যালেন্স থাকবে। এবার আমার কাছে কথা হচ্ছে, আপনি যদি ব্যালেন্সই রাখতে চান টাকাটাকে, তাহলে আপনি শুধু মিউচুয়াল ফান্ডে কেন টাকা লাগাবেন? আর ধরুন আপনার কাছে 1,00,000 টাকা আছে, তো 1,00,000 টাকার মধ্যে আপনি যে পরিমাণ টাকাটা আপনি রিস্ক নিতে পারবেন সেই টাকাটা আপনি ইকুইটিতে লাগিয়ে দিন। আর যে টাকাটা আপনি রিস্ক নিতে পারবেন না সেই টাকাটাকে ফিক্সড ডিপোজিট করে দিন। হয়ে গেল, আপনারও ব্যালেন্স হয়ে গেল টাকা, আপনার তো আর কোনো দরকারই লাগালো না, আর আপনাকে মিউচুয়াল ফান্ড কোম্পানিকে ফিজও দিতে হলো না। ক্লিয়ার? নর্মালি একটা আপনার ইকুইটি ফান্ড দেখুন, সেই ইকুইটি ফান্ডে আপনি টাকা লাগিয়ে দিন, যে টাকাটা আপনি রিস্ক নিতে পারবেন, আর বাদ বাকি টাকাটা যে টাকাটার মধ্যে আপনি 1,00,000 টাকার মধ্যে যে টাকাটা আপনি রিস্ক নিতে পারছেন না সেটাকে ফিক্সড ডিপোজিট করে দিন। আপনার স্বাধীনতা পুরোটাই আপনার হাতের ওপরে থাকবে, আপনার রিস্কও কমে যাবে, আপনার ব্যালেন্সও হয়ে গেল। ক্লিয়ার? তো আমি তাহলে এরকম ফান্ড থেকে মানে আমার মনে হয় যে এরকম ফান্ডগুলোকে অ্যাভয়েড করা উচিত। এরপর আমি যেটা দেখব বা দেখাবো সেটা হচ্ছে ফান্ড অফ ফান্ড। এটা হেভি একটা ফানি ফান্ড যাকে বলা হয়। আমার মনে হয় পুরোটা একটা টুপি পরানো ফান্ড। এরা কি করছে? এরা বলছে যে আমরা এরকম মিউচুয়াল ফান্ড পাচ্ছি, যেসব মিউচুয়াল ফান্ডগুলো থেকে আমরা ভালো রিটার্ন দিচ্ছে, সেই সব মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়ে আমরা একটা ফান্ড তৈরি করছি, আপনারা সেই ফান্ডে ইনভেস্ট করুন। ওকে? কেন ভাই? আমার আমার কাছে কথা হচ্ছে, আপনি আমার কাছ থেকে ফিজ নিচ্ছেন ইকুইটি ফান্ডের হিসাবে। ওকে? আমাকে তো সেখানে টাকা দিতে হচ্ছে। মানে আপনি যখন আমার টাকাটাকে নিয়ে একটা ইকুইটি ফান্ডে টাকা লাগাচ্ছেন, তার ফিজ আছে, সেই ফিজটা কাটছেন। প্লাস আপনি আমার জন্যে যে ফান্ডটা তৈরি করছেন বা আপনি যে ফান্ডটা তৈরি করছেন সেই ফান্ডের জন্য টাকা কাটছেন। তো তার জন্য আমার কি হচ্ছে, ডবল টাকা আমার যাচ্ছে। তো আমি এরকম ফান্ডে ইনভেস্ট করব যেখানে আমার ফিজটা প্রায় ডবল হিসাবে চলে যাবে, আমার মেন টাকাটা অনেকটাই কমে যাবে। যদি আমি মানে 100 টাকা ইনভেস্ট করি, প্রায় আমার টোটাল তার মানে সেই জায়গায় ইনভেস্ট হবে 98 টাকা কি 97 টাকা। এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই এরকম ধরনের ফান্ড থেকে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই দূরে থাকতে হবে। আর একটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এনএফও, অর্থাৎ নিউ ফান্ড অফার। নিউ ফান্ড অফার যখন আসে, যেমন স্টকের মার্কেটের ক্ষেত্রে আসে আইপিও,
আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আসে এনএফও, অর্থাৎ নিউ ফান্ড। আমার মধ্যে নতুন কোনো ফান্ড যখন লঞ্চ হয় তখন তাকে বলা হয় এনএফও। আমি সবসময় বলি যে নতুন ফান্ড যখন কোনো লঞ্চ হচ্ছে তাতে কোনোদিন ইনভেস্ট করা উচিত নয়, কারণ বিকজ অফ আমরা সেই ফান্ডটাকে চিনি না, জানি না, তার সম্বন্ধে আমাদের কোনো নলেজই নেই। তো আমরা কেন এখানে শুধু শুধু ইনভেস্ট করতে যাব? কারণ এদেরকে তো পারফরমেন্স আমি করতেই দেখিনি। এরা কীরকম হবে, এদের ম্যানেজমেন্ট কীরকম হবে, ম্যানেজমেন্ট কীরকম পারফরমেন্স করবে, আমার সে নলেজই নেই। তো আমি কেন এনএফএতে ইনভেস্ট করতে যাব? আমি দেখব আমার তো এই ধরনের ক্যাটাগরির হাজার একটা মিউচুয়াল ফান্ড মার্কেটে আছে যারা আজ এখনো পর্যন্ত তাদের পারফরমেন্স দেখিয়ে এসেছে। আমরা সেই সব ফান্ডে ইনভেস্ট করব। আমরা শুধু শুধু কেন নতুন যে আসছে তাতে কেন ইনভেস্ট করতে যাব? আমি দেখব 2-3 বছর যে আপনি কেমন এখান থেকে আমাকে রিটার্ন দেন বা কীরকম রিটার্ন দিচ্ছেন, কীরকম কাজ করছেন, তার উপরে আমি আপনি তো আর 2 বছর 1 বছরের মধ্যে আপনার চলে যাচ্ছে না এই ফান্ডটা। তো আমি দেখি যে সেই ফান্ডটা কেমন রিটার্ন দিচ্ছে, তখন আমি এতে ইনভেস্ট করব। তবে তো আমার ট্রাস্ট বাড়বে যে না, এরা ঠিকঠাক কাজ করছে বা ঠিকঠাক। তাই নতুন যখন কোনো ফান্ড লঞ্চ হবে সেসব ফান্ড থেকে আপনাদের আমার মনে হয় যে সেসব ফান্ড থেকে অতি অবশ্যই আপনার দূরে থাকা উচিত। এরপর আরেকটা যেটা আসবো সেটা হচ্ছে রেগুলার ফান্ড। 2 ধরনের ফান্ড হয়, রেগুলার ফান্ড আর ডাইরেক্ট ফান্ড। সবসময় আপনারাও জানেন, অনেকেই হয়তো জানেন, সবসময় ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করা উচিত। ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করলে কি হয়, আপনার ফিজটা প্রায় লাগে না, বা এক্সট্রা চার্জটা যেটা লাগে সেই চার্জটা আপনার লাগে না। কিন্তু রেগুলার ফান্ডে ইনভেস্ট করলে কি হয়, আপনার এক্সট্রা চার্জ চলে যায়, অর্থাৎ আপনার ব্রোকার আপনার কাছ থেকে কিছু এক্সট্রা চার্জ নিয়ে নেয়, বা মানে মিউচুয়াল ফান্ড যারা মানে সেল করে তাদেরকে কিছু চার্জ লেগে যায় যদি আপনি রেগুলার ফান্ডে ইনভেস্ট করেন। তার থেকে বলবো সবসময় রেগুলার ফান্ড থেকে ডাইরেক্ট ফান্ডে সুইচ করে যান যখনই সময় পাবেন। যদি কেউ রেগুলার ফান্ডে ইনভেস্ট করে থাকে, যদি সেই রেগুলার ফান্ডটার 1 বছর বয়স হয়ে যায়, মিনিমাম বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই 1 বছর হয়ে গেলে তার এক্সিট লোডটা আর লাগে না। তো যখনই যদি দেখেন যে 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তখন আপনার অতি অবশ্যই উচিত সেই রেগুলার ফান্ড থেকে ডাইরেক্ট ফান্ডে সুইচ করে যাওয়া। কেন আমি বলছি সেখানে আমি এখানে ছোট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আপনারা বলবেন যে 1% এর জন্য দাদা বলছেন, 1%টাই কতটা ভ্যারি করে যায় দেখুন। যদি আমি অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড একটা রেগুলার ফান্ডে আমি যদি টাকা খাটাই, তাহলে দেখবেন আমার ইনভেস্টমেন্ট হচ্ছে প্রতি মাসে যদি আমি 10,000 টাকা ইনভেস্ট করি, তাহলে আমি টোটাল 10 বছরে আমি কত এসআইপি করছি, 29 লাখ টাকা করে 29 লাখ টাকা পাচ্ছি। 10 বছরে যদি আমি এসআইপি করে থাকি 10,000 টাকা করে প্রতি মাস। আর সেইটাই যদি আমি ডাইরেক্ট প্ল্যানে লাগাতাম, তাহলে কি হতো, সেম 10,000 টাকা করে ইনভেস্ট করতাম, তার জন্য আমি এখান থেকে কত রিটার্ন পেতাম, প্রায় 31,12,000 টাকা। ওকে, প্রায় 2,12,000 টাকার মতো তফাৎ হয়ে যাচ্ছে 10 বছরে ওই 1%-এর তফাৎ দেখতে গেলে। সো যদি আপনার মনে হয় যে এই 2,00,000 টাকাটা আপনার পক্ষে দরকার বা আপনার জরুরি, এটা এক্সট্রা টাকাটা আমি অন্য মানে লোককে দেবো বা অন্য জায়গায় কেন আমার শুধু শুধু চলে যাবে, তাহলে আমি অতি অবশ্যই বলবো রেগুলার ফান্ড থেকে ডাইরেক্ট ফান্ডে সুইচ হয়ে যান। ওকে, এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে লার্জ ক্যাপ। না, লার্জ ক্যাপ বলতে পারে আমি এটা কিন্তু ভাববেন না যে লার্জ ক্যাপ ফান্ডে আমি ইনভেস্ট করতে বারণ করছি। আমি এখানে কি বলছি, লার্জ ক্যাপ অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করতে বারণ করছি। অ্যাক্টিভ ফান্ড কোনগুলো আমরা নিশ্চয়ই জানি, যেসব ফান্ডগুলো ফান্ড ম্যানেজার দ্বারা বিশেষভাবে মানে সতর্কভাবে রেখে সেটাতে ইনভেস্ট করা হয় বা তাদের বুদ্ধি অনুযায়ী ইনভেস্ট করা হয়। তখন এতে কি হয়, লার্জ ক্যাপ অ্যাক্টিভ ফান্ডে দেখবেন আপনার ফিজটাও একটু বেশি হয়। ওকে, তাই জন্য বলছি আমি যে লার্জ ক্যাপ ফান্ডে যখন আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো দেখা উচিত। কারণ আজ থেকে 2-3 বছর আগে সেবির যে সার্কুলার চলে এসেছে বা সেবি যে রিসাইকেলিং করেছে, মানে ক্লাসিফাই করেছে, সেটা হচ্ছে যে সমস্ত মিউচুয়াল ফান্ড বা যেসব এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, তাদের কাছে একটা আদেশনামা চলে গেছে যে তারা মার্কেট ক্যাপ অনুযায়ী টপ 100 কোম্পানিতে ছাড়া ইনভেস্ট করতে পারবে না। অর্থাৎ মার্কেট ক্যাপ অনুযায়ী প্রথম থেকে টপ যে 100 কোম্পানি আছে তাতেই শুধুমাত্র ইনভেস্ট করতে পারবে। ক্লিয়ার? এর ফলে কি হচ্ছে, বাদবাকি যে সকল লার্জ ক্যাপ অ্যাক্টিভ ফান্ড আছে তাদেরকে সবাইকে ওই 100টা শেয়ারের মধ্যেই বা 100টা স্টকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকতে হচ্ছে। এখানেও আবার একটা বিষয় আছে, ওই 100টা স্টকের মধ্যে 100টা স্টকই যে ভালো সেটা নয়। ওর মধ্যে ধরুন 20-30টা কোম্পানির ফান্ডামেন্টালি একটুখানি খারাপ হচ্ছে বা খারাপ হতে চলেছে, তাহলে সেইগুলো তারা ছাঁটাই দেবে। তাহলে সেইগুলো তারা ছাঁটাই দিলে কি হবে, তাদের হাতে কত পড়ে থাকবে,
60-70টা স্টক। এই 60-70টা স্টকের মধ্যে ধরুন প্রতিটা মিউচুয়াল ফান্ড কোম্পানিরই দেখবেন প্রায় তাদের পোর্টফোলিও হার্ডলি 30 থেকে 40টা কি খুব জোর 50টা স্টকের একটা তাদের পোর্টফোলিও হয়। তাহলে প্রতিটা কোম্পানিরই ক্ষেত্রে কি হচ্ছে, যারা এই লার্জ ক্যাপ অ্যাক্টিভ ফান্ডে যারা ইনভেস্ট করাচ্ছে তাদের প্রত্যেকের কাছেই বাস্কেটটা, অর্থাৎ তাদের ইউনিভার্স বাস্কেটটা, টোটাল ইউনিভার্সটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। কমে গিয়ে কি হয়ে যাচ্ছে, ওই 60-70টা স্টকের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তো যখন যদি এই 60-70টা স্টকের মধ্যেই যদি ইনভেস্ট করতে হয়, তাহলে আমি শুধু শুধু ফান্ড ম্যানেজারকে পয়সা দিতে যাব কেন? ঠিক কি না? তার থেকে আমি এক কাজ করব যে লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেবো। লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেবো। আমি কেন শুধু শুধু 1% আমি মানে ফান্ড ম্যানেজারকে দিতে যাব? ওই যদি ওই 50-60টা স্টকে যদি সবাইকে ইনভেস্ট করতে হয়, তাহলে বোঝা গেল। এরপর আর একটা সেম জিনিস আমার মানে লাগে, সেটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপ ফান্ডটাও সেম জিনিস। এখানেও সেবি থেকে সার্কুলার চলে এসেছে প্রায় 2-3 বছর আগে, যে প্রথম টপ 100 থেকে শেষ 250 মানে মার্কেট ক্যাপ অনুযায়ী 250 স্টক, মানে 250 অব্দি মার্কেট ক্যাপ অনুযায়ী, মানে টপ 100 এর পর থেকে মানে নিচে যে 250টা যাচ্ছে সেই 250টা অব্দি, অর্থাৎ 150টা স্টক আপনার হাতে থাকবে। সেই 150টা স্টকের মধ্যেই আপনাকে ইনভেস্ট করতে হবে, বা ফান্ড ম্যানেজাররা ওই 150টা স্টকের মধ্যেই কিন্তু কাজকর্ম করতে পারবে। ক্লিয়ার? এখানেও মানে মানে বেঁধে দিয়েছে। তাই 150টা স্টকের মধ্যে ধরে রাখুন প্রায় মানে 50টা স্টকের ফান্ডামেন্টালি খারাপ হতে চলেছে, বা খারাপ হচ্ছে আস্তে আস্তে, বা কোনো না কোনো প্রবলেম আছে। সেই সেম তাদের হাতে আবার সেই 100টা স্টকই থাকে যাচ্ছে। তো ওই 100টা স্টক থেকে যাওয়ার ফলে কি হচ্ছে, সমস্ত যেসব মানে অনেক মিউচুয়াল ফান্ড মানে মিড ক্যাপ যে সকল ফান্ড আছে, তাদের প্রত্যেকের সেই সীমাবদ্ধতা সেই 100টা স্টকের মধ্যেই চলে আসছে। এবং 100টা স্টকের মধ্যে চলে আসার জন্য কি হচ্ছে, তারা কিন্তু কেউ বাছাই করার বা তাদের বাস্কেটটা অনেক কম হয়ে যাচ্ছে। এই বাস্কেটটা কম হয়ে যাওয়ার জন্য তারা মনের মতো ইনভেস্ট করতে পারে না। যদি আপনাকে ফিক্সড একটা করে দেওয়া হয়, একটা কেজের মধ্যে যদি আপনাকে রেখে দেওয়া হয় যে আপনি এখান থেকে এত দূরের বেশি আপনি যেতে পারবেন না, আপনি বাইরে হাত বাড়াতে পারবেন না, তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? আপনি আপনার প্রতিভাটা কি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে ফান্ড ম্যানেজার তার প্রতিভা এখানে দেখাতে পারবে না। তার ফলে কি হবে, আপনার ফান্ড সেইভাবে আপনাকে রিটার্ন দেবে বলে আমার মনে হয় না। এর থেকে সবথেকে ভালো আমার মনে হয় যেটা এখানে করা উচিত, সেটা হচ্ছে এখানে আপনাকে একটা এরকম মানে ফান্ড বেছে নেওয়া উচিত যেটা অ্যাক্টিভলি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড মানে যেটা আপনাকে ইনভেস্ট করাচ্ছে, এরকম কোনো ফান্ড আপনি বেছে নিন। এর ফলে কি হবে, সেখানে ফান্ড ম্যানেজার একটু হলেও তার হাতটাকে বাড়াতে পারবে। কারণ ধরুন লার্জ ক্যাপের 100টা স্টক আর মিড ক্যাপের ধরুন 150টা স্টক, তার হাতে মোটামুটি 250টা স্টক তার হাতে পাচ্ছে, সে তার অন্তত তার ইউনিভার্সটাকে বাড়ানোর জন্য। যেখানে আপনার লার্জ ক্যাপেতে মাত্র পাচ্ছিল মানে 70-80টা স্টক, আর মিড ক্যাপে পাচ্ছিল 100টা স্টক, বাঁধা হয়ে যাচ্ছিল। তার জায়গায় তার ফান্ড ম্যানেজারের হাতে পায় এখানে মানে পেয়ে যাচ্ছে ফান্ড ম্যানেজার প্রায় 250টার মতো স্টক। তো 250টা স্টকের মধ্যে সে তার ট্যালেন্টটা অন্তত দেখাতে পারবে। সেই ট্যালেন্টটা দেখানোর জন্য তাকে যে আমরা ফিজটা পে করব, সেটা মানে পার্টিকুলারি বা প্র্যাকটিক্যালি তাকে দেওয়া যেতে পারে, যে হ্যাঁ তার এখানে পারফরমেন্সটা সে অন্তত দেখাতে পারবে। তার হাতে যখন অতগুলো স্টক আছে, তার মধ্যে সে 30-40টা স্টক ভালো বাঁচতে সে হয়তো সহজেই পারবে, এবং ভালো বেচে হয়তো এখান থেকে ভালো রিটার্নও দিয়ে দিতে পারে, বা মানে ইন্ডেক্সকে হয়তো বিট করার জন্য ধান্দা করতে পারে বা চেষ্টা করতে পারে। তাহলে তার ফান্ড ম্যানেজারের ট্যালেন্টটাকে দেখার জন্য কিন্তু আমরা এরকম কোনো মানে স্টক আমরা মানে ফান্ড আমরা বাঁচতে পারি। তাহলে আমাদের এটা বুদ্ধিমানের সব থেকে কাজ হবে। ওকে, আশা করছি মানে ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সেক্টরাল ফান্ড, বা যাকে আমরা নর্মালি আমরা দেখি থিমেটিক ফান্ড। থিমেটিক ফান্ড কোনগুলো, যখন কোনো পার্টিকুলারই কোনো ফান্ড ম্যানেজার তার একটা পার্টিকুলারই একটা সেক্টর বেছে নেয় এবং শুধুমাত্র সেই সেক্টরেই তারা ইনভেস্ট করে, তখন সেটাকে বলা হয় সেক্টরাল ফান্ড। সেক্টরাল ফান্ড কিন্তু হেভি রিস্কি ফান্ড। আমি তো এক রিস্ক নিচ্ছি প্লাস টাকাও দিচ্ছি, তো আমি কেন এরকম ধরনের ফান্ডে ইনভেস্ট করব? যখন সময় ভালো যাবে, মার্কেট যখন খুব ভালো যাবে, তখন দেখবেন সেক্টরাল ফান্ড হয়তো অনেক পয়সা আপনাকে রিটার্ন দিয়ে দেবে। প্রথম দেখাবে যে অনেক রিটার্ন হচ্ছে, 1-2 বছরে হয়তো রিটার্নও পেয়ে গেলেন। কিন্তু আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন বা মিউচুয়াল ফান্ডে যদি অনেক দিন ধরে টাকা রেখে থাকেন, তাহলে কিন্তু সেক্টরাল ফান্ড কিন্তু কোনো দিন ব্যবহার করবেন না। কারণ সেক্টরাল ফান্ডে কখন সেক্টর ঘুরে যায় বা সেক্টর কখন চেঞ্জ হয়ে যায়, তার ফলে কী হবে, সেক্টরাল ফান্ডের মানে পয়সা আপনার হেভি রিস্কে চলে যাবে। কারণ পার্টিকুলার একটা যখনই সেক্টর খারাপ হয়ে যাবে, তার পারফরমেন্সও খারাপ হয়ে যাবে, এবং পারফরমেন্স খারাপ হয়ে যাওয়ার জন্য কী হবে, আপনার রিটার্নটাও কিন্তু
অবভিয়াসলি কমে যাবে। তাই এই বিষয়গুলো আপনাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে কিছু, কিছু জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কোন ধরনের আপনারা মানে মিউচুয়াল ফান্ডগুলো এভয়েড করবেন। যেগুলো এভয়েড করলে আপনার অতি অবশ্যই আপনার জন্যে সবথেকে ভালো হবে। এবার বিষয় হচ্ছে তাহলে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব? তার জন্য আমি আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিও করে রেখেছি। সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ফর 2023 2023 এর জন্য যে সকল মিউচুয়াল ফান্ড আমার বাঁচা আছে ওই মানে ভিডিওটা দেখতে পারেন। ওখানে ভালো, ভালো মিউচুয়াল ফান্ড রাখা আছে। সেই মিউচুয়াল ফান্ডগুলো একবার দেখে নিন। ওখানে ডিটেইলস দেয়া আছে। চোখ বুজে আমি বলিনি ওখানে ইনভেস্ট করতে। ডিটেইলসটা দেয়া আছে। আমি কেন বলছি ওই ফান্ডগুলোকে বাছতে সেটাও ওখানে দেয়া আছে। তো ওগুলো দেখে আপনারা ইনভেস্ট করতে পারেন। আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু-বান্ধবদের মধ্যে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করুন, যাতে সবাই বুঝতে পারে যে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আমাদের ইনভেস্ট করা উচিত নয়। চোখ বুজে আমরা কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব না। কারণ 2022-23 এর মানে অর্থবর্ষ শেষ হতে চলেছে। নেক্সট মার্চ মাস শেষ হয়ে গেলে 2023-24 অর্থবর্ষ পড়ে যাবে। অনেকেই নতুন করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। তাদের জন্য বলছি এই বিষয়গুলো অতি অবশ্যই আপনারা নজরে রাখবেন। তো আজকের জন্য এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে।